বর্তমান ব্যস্ত জীবনে ওজন বৃদ্ধি একটা মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে ফিট থাকবেন, কি খেলে ফিট থাকবেন, এই নিয়েই আজকের আমাদের বিশেষ আলোচনা। এবং ফিটনেসের ডায়েট আজকে আমাদের বলে দেবেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠান নমস্কার। সুস্থ থাকার 7টা হলে। নমস্কার। মঞ্জুরি, বাড়তে থাকা ওজন, ক্রমশ বৃদ্ধি পাওয়া ওজন আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এই ওজন বৃদ্ধি পাওয়াটা খুব কঠিন সমস্যার মধ্যে কিন্তু অনেক সময় ফেলে দেয় আমাদের। কিভাবে এবার এটার মোকাবিলা করা যায়? সবার আগে আমরা বলবো যে এই ওজন বৃদ্ধি বা ওজন কম করা, এটা টোটালি একটা ফিটনেস ওয়ার্ড আসে। এই ফিটনেস মানেটা কি? ফিটনেস বলতেই কি আমাদের ওয়েট গেইন ওয়েট লস এটা কি আমরা বুঝি? একদমই না। ফিটনেস কথাটা হলো আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। সবার আগে আমাদের নিজের শরীরকে সুস্থ রাখতে হবে অ্যান্ড মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে। তারপরেই আমরা সুস্থ। সুস্থ মানে এই না যে আমরা খুব যে একটা খুব থিন ফিগার, খুব সুন্দর সে মডেলের মতন দেখতে, কিন্তু সে সুস্থ না। আবার খুব হেভি ওয়েট আছে সে, মানে কিন্তু সে প্রচন্ড ভাবে ফিট। তো ফিটনেস এই ওয়ার্ডটার মিনিংটাই টোটালি আলাদা। এই ফিটনেস অর্থাৎ ওয়ার্ডটা মানে ফিটনেসের সঙ্গে মোটা বা রোগার কিন্তু কোনো সম্পর্ক কোনো নেই। সম্পর্ক নেই। ফিটনেস বলতে গেলে এটা আমাদের ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ স্টেবিলিটিটাকে বোঝায়। সবার ঠিক। আগে ফিটনেস মিনিংটাই তাই। এইবার এবার সবাই অনেকে মনে করে যে না, আমি একটু নিজেকে সুন্দর দেখতে লাগাবো, আমার একটু ওয়েটটা কমানোর দরকার, তখন আমি ওয়েট লসে যাব। কেউ খুবই রোগা, প্রচন্ড রোগা, তার একটু ওয়েট গেইন হলে পরে একটু দেখতে ভালো লাগবে, তারপরে তাকে একটু ওয়েট গেইনের দিকে যান। তো এই প্রসেসে আমরা দুটোকে ডিভাইড করে নিই। কিন্তু আচ্ছা। ফার্স্ট থিং ইজ আমাদের ফিটনেস লেভেলটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের মেন্টাল আর ফিজিক্যাল হেলথটাকে প্রথমে ভালো থাকতে হবে। আর তার জন্য কি খেতে হবে? আমাদের একটা সুষম খাবার খেতে হবে, যে খাবারের মধ্যে দিয়ে আমাদের নিজেদের ফিটনেসটাকে ইমপ্রুভ করি। একদম অবশ্যই এই ডায়েট চার্টে আসবো, কারণ হুম। ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আমরা সবাই মোটামুটি কিভাবে রোগা হব তার ডায়েট জানতে চাই সবার থেকেই। হুম। আমি অবশ্যই সামনে যখন আপনাকে পেয়েছি বিশিষ্ট ডায়েটিশিয়ান, তখন সেই প্রশ্ন তো আপনার সামনে রাখবোই। আমি জানতে চাইবো এই একটা বিষয় নিয়ে যে একই ডায়েটে থাকা একটা মানুষ, হুম। আহ, তার কি ওজন বাড়তে পারে? অর্থাৎ সে হয়তো খুব বেশি ডায়েট চেঞ্জ করে না বা খুব বেশি বাইরের খাবার খান না, অথচ তার ওজন বাড়ছে, এরকম কি হতে পারে? হ্যাঁ, একদমই হতে পারে। সে হয়তো একদম ডায়েটিশিয়ানের কথা অনুযায়ী প্রপার ভাবে সে ডায়েট ফলো করছে, কিন্তু তার কাছে অনেকগুলো চ্যালেঞ্জেস আসতে পারে। দেখুন, ডায়েট তো আমরা ফলো করে যাচ্ছি, ঠিক হুম আছে, হুম। কিন্তু আমাদের এভরিডে লাইফস্টাইলটা যে কিরম ভাবে আমরা কেউ কিন্তু জানি না। তার জন্য যখন আমরা ডায়েটিশিয়ানরা ডায়েট দিই, সবার আগে তার টোটাল হিস্ট্রিটাকে আমরা জেনে নিই, যে সে আচ্ছা। তার ব্যাকগ্রাউন্ড কি, তার এভরিডে ওয়ার্ক কি, তার এভরিডে লাইফস্টাইল কি, সেই বুঝে আমাদের ডায়েট চার্টটা আমরা দিতে হয়। এবার সে যে আমার ডায়েট চার্টটাকে ফলো করছে, কিন্তু তার এভরিডে লাইফস্টাইলের মধ্যে খুব স্ট্রেস রয়েছে। হুম। তার মানে ওয়ার্ক স্টাইলটা এতটা খুব স্ট্রেসফুল লাইফ তার, সে ঠিক মতন ঘুমানোর টাইম পায় না, ফুল অফ স্ট্রেস নিয়ে তার লাইফটা তার স্পেন্ডিং হয়। তো সেখানে ওই ডায়েটটা ভ্যালুলেস। কারণ ডায়েটটার সাথে সাথে আমাদের আদার্স দিকগুলোকেও খুব ফলো রাখতে হবে। পর্যাপ্ত ঘুম দরকার, প্রপার স্ট্রেস রিলিফ, আমাদের একটা স্লিপ দরকার। 7 থেকে 8 ঘন্টা একটা স্ট্রেস রিলিফ স্লিপ আমাদের খুব দরকার, যেটা আমাদের লাইফে সত্যি খুব কম। তো আমি এই, হয় না। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু ডায়েটের সাথে সাথে মেনটেন করতে হয়। এই জন্য ডায়েট দেওয়ার আগে সবার আগে আমাদের কথা বলে নিতে হয় যে তার লাইফস্টাইল সম্পর্কে, তার গোলটা কি, অ্যাকচুয়াল সে কি ফোকাস নিয়ে ডায়েটটা স্টার্ট করছে, হেলদি থাকার জন্য, ওয়েট লস করার জন্য, ওয়েট গেইন করার জন্য, মানে না তার কোনো আদার্স কোনো রোগ আছে বলে সেইটাকে ফোকাস করে ডায়েট করছে। সেটা সম্পূর্ণ তার ওই চার্টটা ডিপেন্ড করবে, সেই তার কথার ভিত্তিতে আমরা ডায়েট দেব। শুধু আচ্ছা। ডায়েটটা দিলেই বা সে করলেই হবে না, তাকে আদার্স আরো ছোট ছোট টিপসও ফলো রাখতে হবে। ফলো করতে হবে। এই আলোচনার শুরুতেই আপনি একটা শব্দে খুব জোর দিয়েছিলেন যে মেন্টাল স্ট্রেস। হুম। অর্থাৎ মেন্টাল স্ট্রেস থেকেও কিন্তু হুম। ওজন বাড়তে পারে, এটা কি সত্যি? একদমই তাই। মেন্টাল স্ট্রেস থেকে তো ওজন আমাদের বাড়তেই পারে। যখন আমরা খুব স্ট্রেসে থাকি, তখন আমাদের একটা কর্টিসল হরমোন রিলিজ হয়। আচ্ছা। সেই হরমোনটা আমাদের কি করে, আমাদের খিদে তৃষ্ণাকে নয় খুব বাড়িয়ে দেয়, নয় খুব কমিয়ে দেয়। এবার কি হয়, আমাদের স্ট্রেস থাকলে না একটা সময় প্রচন্ড খিদে পায়, আর ওই খিদের থেকে আমাদের একটা ওভার ইটিং এর একটা টেন্ডেন্সি চলে আসে। আর ওভার ইটিং বলতে মানে সেই, মেন্টাল স্ট্রেস থেকে বিভিন্ন হ্যাঁ, রকমের ক্রেভিংসও হতে পারে। ক্রেভিংস হয়, খুব ক্রেভিংস হয়। সেই সময় ক্রেভিংসে আমরা ফাস্ট ফুড খেয়ে ফেলি, অয়েলি ফুড খেয়ে ফেলি, আর একটু ওভার ইটিংও করে ফেলি। খাচ্ছি তো খাচ্ছি, খেয়েই যাচ্ছি, মানে আমরা ওই সময় বুঝতেই পারি না যে আমি খুব বেশি খেয়ে ফেলেছি।
ঠিক। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের স্ট্রেস থেকেই আসে। আর যে হরমোনটা রিলিজ হয় সেই হরমোনটার কাজই হলো আমাদের ওই খিদে তৃষ্ণাটাকে বাড়িয়ে দেওয়া, একটা ক্রেভিং তৈরি করা। ওই ক্রেভিংটা থেকে আমরা এতটা বেশি খেয়ে ফেলি, সেই সময় কি ওই একটা ছোট্ট কারণের জন্য, স্ট্রেসটার জন্য আমাদের তখন কিন্তু খাবারের পরিমাণটা বেড়ে যাচ্ছে বলে ওয়েটটাও আমাদের তখন গেইন হতে সাহায্য করছে। অর্থাৎ মানসিক শান্তির সঙ্গে হুম। ওজন বৃদ্ধি পাওয়ার বা একটা বড় সম্পর্ক রয়েছে। সম্পর্ক এটা কিন্তু রয়েছে। এটা বিষয়টা আর গুরুত্বপূর্ণ সবচেয়ে তথ্য বড় কথা, জানা গেল। আমাদের লাইফে স্ট্রেস কিছু কিসে নেই, সকালে ঘুম থেকে ওঠা অবধি রাত পর্যন্ত এভরিথিং, সবকিছুতে, সবকিছুতে। সবকিছুতে। তো স্ট্রেস অটোমেটিক্যালি চলেই আসে মানুষ, মানে আপনি না চাইতেও চলে আসবে স্ট্রেসটা। একদম। তো ওই স্ট্রেসটা তো আসছেই, কিন্তু অ্যাটলিস্ট যখন আমরা ঘুমাচ্ছি সেই ঘুমানোর সময় যেন অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ থাকে উইদাউট স্ট্রেস। এই যে ঘুমটার সময় যদি আমরা স্ট্রেস নিয়ে ঘুমাই, তখন কিন্তু আমাদের বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স স্টার্ট হয়। ওই আচ্ছা। হরমোনাল ইমব্যালেন্স গুলির জন্য কিন্তু আমাদের প্রপার যদি স্লিপ না হয়, নেক্সট ডে সেটা আমরা ফিল করতে পারি। নয় সকালবেলা উঠে প্রচন্ড খিদে পাচ্ছে, নয় খিদেই পাচ্ছে না, দুটোর মধ্যে একটা আমরা প্রচন্ড ভাবে এটা ফিল করতে পারি স্ট্রেস থেকে। তো ঠিক। এই স্ট্রেসটাকে সবার আগে কমাতে হবে, তারপরে ডায়েট স্টার্ট করতে হবে, তারপরে আপনি ফিট থাকতে পারবেন। আচ্ছা, এই এই যে আপনি বললেন যে মেন্টাল স্ট্রেস থাকলে ঠিক মতো ঘুম হয় না, এবং ঠিক মতো ঘুম না হলে অনেক রকম হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়। আমরা এটা জানি যে হরমোনাল ডিসব্যালেন্স যাদের হয় তাদের থাইরয়েড হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়, এটা হ্যাঁ, কি, এটা ঠিক কথা? একদমই থাইরয়েডের একটা সত্যিই চান্স আছে। থাইরয়েডটার সাথে ফিটনেসের একটা বিশাল বড় জায়গা রয়েছে। থাইরয়েড আচ্ছা। থাকলে পরে কিন্তু আমাদের সত্যি ওয়েট গেইনও হতে পারে, ওয়েট লসও হতে পারে। হুম। থাইরয়েড হরমোন এমন একটা, দু রকমের থাইরয়েড হরমোন হয়, একটা হাইপোথাইরয়েডিজম, একটা হাইপারথাইরয়েডিজম। এবার একটাতে ওয়েট লস করায়, একটাতে ওয়েট গেইন করায়। এই তো এই যে হরমোনটা, এই হরমোনটাকে আমাদের কিন্তু প্রচন্ড ভাবে আমাদের ফিটনেসে একটা ব্যাহত করে। হয়তো পেট আপনি, হয়। হ্যাঁ প্রচন্ড ভাবে মানে আপনি এভরিডে ডায়েট করছেন ঠিক আছে, হুম কিন্তু হুম। আপনার এই হরমোনটার জন্য আপনাকে সবার আগে ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে একটা মেডিসিন চালু করা, প্রপার ডায়েট চার্ট ফলো করা। প্রপার আচ্ছা। ডায়েট চার্টের মধ্যে এই হরমোনটা থেকে বাঁচতে গেলে প্রপার ডায়েট চার্টের মধ্যে খুব দরকার বেশি করে রাখতে হবে আয়োডিন সমৃদ্ধ খাবার। আয়োডিন আচ্ছা। কিসে আছে আমরা সবাই জানি, মাছ মাংস ডিম, যেটা নুন নুন জাতীয় যে জিনিসগুলো, নুনে, এই জিনিসগুলোতে আমাদের আয়োডিনটা প্রচুর পরিমাণে থাকে। তো এগুলো বেশি করে খাওয়ার, সেলেনিয়াম খাওয়া, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন চিয়া সিড, ফ্লেক্স সিড, এগুলোর মধ্যে আচ্ছা। থাকে, এগুলো খান বেশি করে। যাদের থাইরয়েডটা খুব বেশি থাকে, তো তাদের ক্ষেত্রে অনেকেই কি দেখেছি করবো? থাইরয়েড যাদের রয়েছে তারা এই ডায়েটটা ফলো করেন না, তারা হয়তো হুম। প্রত্যেকদিন সকালে খালি পেটে ওষুধটা খাচ্ছেন। ওষুধটা খাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সারাদিনের ডায়েটটা ফলো করছেন না, যার হ্যাঁ, জন্য হয়তো তাদের থাইরয়েডের পরিমাণটা কমেও না। কমেও না। এবার ডাক্তার তো ওষুধ দিয়ে যাচ্ছে, সে ফুল লাইফ শুধু ওষুধই খেয়ে যাচ্ছে, ওষুধ কিন্তু খাচ্ছেন। ডায়েট, থাইরয়েড কিন্তু কিউরেবল, থাইরয়েড কিন্তু কিওর করা পসিবল যদি আপনি এটা প্রপার কিন্তু ডায়েট অনেকে ফলো বিশ্বাস করেন। করতে চান না, তারা অনেকেই হ্যাঁ, বলেন যে সুগার প্রেশারের মতো থাইরয়েডের ওষুধও কিন্তু সারা জীবন খেয়ে যেতে হয়। একদমই না। অনেকের আছে যাদের প্রেগনেন্সি টাইমে থাইরয়েড চলে আসে, হ্যাঁ। কিন্তু আফটার প্রেগনেন্সি থাইরয়েডটা টোটালি থাকে না, কিচ্ছু থাকে না। এমন আচ্ছা। না যে থাইরয়েড চলে এসেছে প্রেগনেন্সি টাইমে বলে ফুল লাইফ টাইম আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হবে। তো সেই জিনিসটা কখনোই পরে আর থাকে না। তো এই জন্য বলছি যে থাইরয়েড কিউরেবল। থাইরয়েডের জন্য প্রপার ডায়েট চার্ট ফলো করতে হবে আপনাকে, যা যা ডায়েটিশিয়ানের সাথে কথা বলে ডায়েট চার্ট ফলো করুন। আর একটা জিনিস, একটু এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। যদি এক্সারসাইজের মধ্যে মোটামুটি থাকেন, তাহলে কিছুটা অন্তত এই থাইরয়েডের থেকে নিজেকে আপনি হেল্প করতে পারবেন, থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন। করতে পারেন। আমাদের এখন অনেকেরই কিন্তু অন্তত 10 জনের মধ্যে 6 জনের মধ্যে থাইরয়েড রয়েছে, এটা শোনা যায়। হ্যাঁ, এবং তার জন্য ডায়েট ফলো করা যে জরুরি সেটা কিন্তু মঞ্জুরি থেকে আমরা জানলাম, এবং তার থেকেও বড় কথা কি কি খাবো থাইরয়েড হলে হ্যাঁ। সেটা আমরা আজকে জানতে পারলাম। আমি একটি বিষয় জানতে চাইবো মঞ্জুরি, যে ফিটনেস লেভেল, অনেকেই বলেন এই শব্দটা, তো ফিটনেস লেভেলটা কি, এবং মানুষের বয়সের অনুযায়ী সেগুলো কিরকম থাকা উচিত? ফিটনেস লেভেল, এবার একটা মানুষ কতটা সে ওয়ার্কআউট করতে পারছে। ঠিক আছে, ওয়ার্কআউট অনেক টাইপেরই হয়, কেউ কার্ডিও বেস করছে, কেউ ওয়েট লিফটিং করছে। এবার তার দরকারটা কিরকম, তার যদি, সে যদি মনে করে যে না আমি মিক্সড কার্ডিও নিয়ে আমি ওয়ার্কআউট করে যাব, তো ঠিক আছে, সে যে রকম লেভেলে তার দরকার সে ওয়ার্কআউট করুক। এবার ফিটনেস লেভেল বলতে তাকে সবার আগে একটা জিনিস ফলো রাখতে হবে, সে কি খুব তাড়াতাড়ি উইক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তার মধ্যে একটা মানে উইকনেস চলে আসছে, সে বেশি হাঁটতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না ঠিক মতন, সে খাবার খেতে পারছে না, তার মধ্যে একটা উইকনেস কাজ করছে। সে জিনিসগুলোকে তাকে আগে সবার আগে ফলো করতে হবে। যে হ্যাঁ, একটু থেকে একটু হাঁটলেই হয়তো তার মধ্যে একটা ক্লান্তি মনে হচ্ছে, বা একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই একটা ক্লান্তি মনে হচ্ছে, তখন তাকে ডায়েটের কিছু চেঞ্জেস আনতে হবে। ডায়েটের চেঞ্জেসটা আনলে কিন্তু আমাদের এই ডায়েটের চেঞ্জেসটা অনেকটা আমাদের এই ক্লান্তিটা, মানে আমাদের এই যে ফিটনেস থাকার জায়গাটাকে কিন্তু ডিপেন্ড করে।
কারণ আমরা যদি ডায়েটের মধ্যে খুব বেশি অয়েলি ফুড খেয়ে ফেলি, প্রসেসড ফুড খেয়ে ফেলি, তখন কিন্তু আমাদের মধ্যে এই ফিটনেস লেভেলটা অনেকটা কমে যায়, আমরা একটা ক্লান্তি ফিল করি আমাদের মধ্যে তখন মনে হয়। তো ফিটনেস লেভেল কিন্তু বয়সের সাথে সাথে একদমই তাই। হ্যাঁ, একটা বয়স্ক লোককে যদি আমি খুব হাই ওয়েট লিফটিং করতে বলি, কখনোই তার পক্ষে সেটা পসিবল সম্ভব না, নয়। ঠিক। সম্ভবই না। তো ফিটনেস লেভেল একটা বয়স অনুযায়ী আমরা ওটাকে ডিপেন্ড করে, যে কার কোন বয়সে সে কিরকম ভাবে এক্সারসাইজ করবে, কিরকম সে ফিট থাকবে, সেই হিসাবে সেটা লেভেলটা ডিপেন্ড করে। আচ্ছা। আর ফিটনেস টার্গেট এই ব্যাপারটা কি? ফিটনেস টার্গেট বলতে যে, এবার ফিটনেস টার্গেট জিনিসটা কিছুই না। ফিটনেস টার্গেট বলতে গেলে যে আমার এখন ফোকাসটা কি, আমার ফোকাস কি আমি ওয়েট লসে যাচ্ছি, ওয়েট গেনে যাচ্ছি, না ফিটনেসে আচ্ছা। থাকছি, নাকি ওয়েট লিফটিংটা আমার টার্গেট। আমার টার্গেটটা কি সবার আগে, আচ্ছা। যে মানে ফিট থাকার চেষ্টা করছে তার টার্গেটটা অ্যাকচুয়ালি কি জানতে হবে, যে আচ্ছা। সে কি পারপাস নিয়ে ফিট থাকতে চাইছে। যে না, আমি এমনি ফিট থাকবো, আমি যাতে নিজেকে ফিট রাখতে পারি। তো দেন তাকে অনলি ফর সে ডায়েট ফলো করুক, এভরিডে একটা নর্মাল এক্সারসাইজের মধ্যে, কার্ডিওর মধ্যে থাকুক, দেন ফিট। এবার যদি সে মনে করে না আমি একটা কোনো ওয়েট লিফটিং কম্পিটিশনে যাব, এবার ওয়েট লিফটিং কম্পিটিশনে যেতে যেতে গেলে তার ফিটনেস লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে, হয়ে তাকে যাবে। সেইভাবে ক্যালোরি ইনটেক করতে হবে, হাই লেভেল ক্যালোরি ইনটেক, তাকে এক্সারসাইজ খুব বেশি ভাবে করতে হবে, তার লেভেলটা টোটালি আলাদা হয়ে গেল। আবার কেউ যদি ধরুন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের খেলাধুলো বা স্পোর্টস এর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে জড়িয়ে থাকে, হ্যাঁ, তখন তার ফিটনেস টার্গেটটাও তো আলাদা হয়ে যাবে। একদমই আলাদা হয়ে যাবে। এবার সে যদি স্পোর্টস অ্যাথলেটিকের সাথে থাকে, তাহলে তার টার্গেটটা আলাদা, যে আমাকে ফিট থাকতে হবে, এভরিডে আমি স্পোর্টস এর সাথে আছি, সে অটোমেটিক্যালি তার ডায়েটটাকে আমাদের সবার আগে জানতে হবে। ডায়েট থাকে 90%, 10% এক্সারসাইজ, এটা আমাদের মেন মোটিভ। তো 90% কিন্তু আমাদের খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করছে, যে আমি কোন দিকে যাচ্ছি, আমার এক্সারসাইজ কি, আমার আদার্স থিংস। তো আমার খাওয়া দাওয়ার মধ্যে যদি কোনো রকমের ঘাটতি থাকে, আমার যে খাওয়ার লিস্ট থাকে, ডায়েট চার্ট থাকে, সেই চার্টের মধ্যে যদি আমরা সুষম খাবারটা না নিই, কোনো কিছু আমাদের কম পড়ে, তাহলে কিন্তু একটু হলেও চেঞ্জেস আপনারা ফিল করতে পারেন। আচ্ছা। হয়তো এভরিডে কার্ব নিচ্ছেন, এভরিডে হুম। পালসেস নিচ্ছেন, কিন্তু প্রোটিনটা যাচ্ছে না, কোনো না কোনো ভাবে প্রোটিনটা ল্যাকিং হচ্ছে। প্রোটিন যাচ্ছে তো গুড ফ্যাট যাচ্ছে না, তার ল্যাকিং হচ্ছে কিছু না কিছু। ম্যাগনেসিয়াম যাচ্ছে, সোডিয়াম যাচ্ছে তো পটাশিয়াম যাচ্ছে না, এই অর্থাৎ ধরনের যদি সুষম কিছু লেভেল আহারটা থাকে। পাচ্ছেন না, হ্যাঁ, তো ব্যালেন্সড তখন, ডায়েটটা হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ তখন কিন্তু সেই ল্যাকিংটা ফিল করা যায় ফিটনেসের ক্ষেত্রে। আর কোনো স্বাস্থ্যগত উদ্বেগ বা কোনো শারীরিক সীমাবদ্ধতা যদি কারোর থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, তার যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে, যে তার পক্ষে হয়তো এক্সারসাইজ করা পসিবল না, অনেক সময় সম্ভব। এমনও দেখা গেছে যে পা ভেঙে গেছে, সে এক্সারসাইজে যেতে পারবে না, হাত ভেঙে গেছে, সে কোনো এক্সারসাইজ করতে পারবে না, তখন তাকে একটু ফলো রাখতে হবে। হ্যাঁ দেখুন, পা ভেঙে গেলে তো তাকে কিছু করার নেই, তখন তাকে ডায়েটটা একটু স্ট্রিক্ট ডায়েট দিতে হবে, কারণ সে একদম টোটালি বেড রেস্টে রয়েছে। তার ক্যালোরির পরিমাণটা তখন আমাদের কমিয়ে দিতে হবে। ক্যালোরি পরিমাণ একটা মেন বা ওমেনের যতটা দরকার, সে যদি পুরো রেস্টিং পজিশনে থাকে, তখন তার ক্যালোরির পরিমাণটাকে আমরা একটু কমিয়ে দিই। এবার যদি সে অ্যাক্টিভিটি করতে পারছে না, এত হাই লেভেল ক্যালোরি ইনটেক করে সে বার্ন করবে কোথায়, বার্ন করার তো রাইট। জায়গা নেই, তখন সেটা ওয়েট গেইন হতে থাকবে। তো কিছু শারীরিক সীমাবদ্ধতা থাকলে তখন সেই হিসাবে লেভেলটা চেঞ্জ হবে আস্তে আস্তে। আর ফিটনেসটা মূলত কোন ধরনের ব্যায়াম থেকে বেশি আসতে পারে? যেমন অনেক সময় অনেকে দৌড়ান, অনেকে যোগ ব্যায়াম করেন, সাঁতার কাটেন, ওয়েট লিফটিং যেটার কথা আপনি হুম হুম হুম। কিছুক্ষণ আগে বললেন। মূলত কোনটা থেকে ফিটনেসটা বেশি আসতে পারে আমাদের সাধারণ জীবনে? ফিটনেস যে কোনো এক্সারসাইজে হয়, কিন্তু সবার আগে কার্ডিওটা দরকার। কারণ আমাদের কার্ডিও করার সময় আমাদের আচ্ছা। হার্টটা পাম্প হয়। ওই হার্ট পাম্প হলে পরে আমাদের যে রক্তটা চলাচল করছে, মানে ব্লাড সার্কুলেশনটা যখন হয়, তখন আমাদের ফিট মানে বডির আদার্স জিনিসগুলো, আদার্স আদার্স যে যত আমাদের অর্গানস থাকে, সেই অর্গান গুলো তত আমাদের কাজ করে, অ্যাক্টিভ হওয়া শুরু করে। তো সেই জন্য ফিটনেসের জন্য যদি মেন হতে হয়, তো সবার আগে কার্ডিও, দেন ওয়েট লিফটিং তো আছেই। যারা ওয়েট লিফটিং এ যেতে চাইবে, সবাই তো আর করে না, মেন না। বা ওমেন, কারণ সবাই সবার আলাদা আলাদা ইয়ে থাকে। তো বেসিক্যালি বলতে গেলে ওয়েট লিফটিং বাদ দিয়ে যারা কার্ডিওর দিকে যাবে, কেউ স্কোয়াট করা, সিট আপ করা, পুশ আপ মারা, এই ধরনের যে কার্ডিও গুলো, সেই কার্ডিও করলে পরে আপনার সেই জায়গাটা মেনটেন থাকে। আচ্ছা। আর ফিট থাকতে গেলে, সাধারণভাবে ফিট থাকতে গেলে আমাদের রোজকার জীবনের ডায়েট ইনক্লুড করে কতদিন ব্যায়াম করা উচিত সপ্তাহে? সপ্তাহে যারা একদম বিগিনার্স, তাদের অ্যাটলিস্ট 3 to 5 ডেজ। এবার আচ্ছা। যারা মনে করুন এবার একটু কার্ডিও কম্বিনেশন, মানে তারা এখন মানে খুব হেভি ওয়েট, তারা হেভি ওয়েট করার সময় তাদের সবার ফার্স্টে তো আর মানে হাই লেভেল ওয়ার্কআউট করতে পারবে না, তাদের বিগিনার্স লেভেলে থাকতে হবে। এবার ওই বিগিনার্স লেভেলে থাকতে গেলে শুধু সে কার্ডিও করছে, তো 4 to 6 ডেজ অ্যাটলিস্ট 1.5 আওয়ার কার্ডিওর উপরে সে থাকবে।
বিগিনার্সদের স্টার্টিং লেভেলেই খুব হাই লেভেল জিম দেওয়া যায় না, এক্সারসাইজ দেওয়া যায় না। তো সেই সময় তাদেরকে কার্ডিও বেসিসে যদি রাখতে হয়, তাহলে ওই 4 to 6 days 1.5 hour করে এভরিডে করবে। তো ওটা মেনটেন রাখতে পারবে। এছাড়া যারা মানে খুব হাই লেভেল ওয়ার্কআউট করছেন তারা তো 5 days করেই থাকছে। অ্যাটলিস্ট 1 day রেস্ট দরকার উইকে। ঠিক। আর এবার একটু অন্য প্রশ্নে আসি, সেটা হচ্ছে জল খেলেও মোটা হচ্ছে এরকম অনেকেই বলে থাকেন, অর্থাৎ তার ওজন বৃদ্ধি পাওয়াটা কোনোভাবেই কমছে না। তো একটা বিষয়, এটা সবাই মোটামুটি হয়তো সবার জানেন না, আবার অনেকেই জানেন যে জল কম খেলে কিন্তু মোটা হওয়ার চান্স বাড়ে। এটা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, অনেকেই বলে জল খেলেই মোটা হচ্ছে। এবার হুম, বলুন, জল হলো আমাদের জীবন, সেটাকে আমি কি করে মরণ বলতে পারি? সেটা তো ঠিক আর ঠিক। বলা যায় না। কিন্তু জল খেলে মোটা অনেক সময় অনেক ক্ষেত্রে হয়, সেটা জল খেলে হয় না, সেটা হয় জল কম খেলেও মোটা হয়। খেলে। দুটো রিজন আছে, সেই রিজনটা দেখুন। হুম, আমরা যেমন এভরিডে, যেমন আমাদের 7 থেকে 8 গ্লাস জল খাওয়া দরকার, আমরা এভরিডে জল ইনটেক করছি। এবার যদি আমরা জল কম খাই, সবার আগে আমি বলি জল কম খেলে কি হবে। জল কম খেলে আমাদের বডিতে যে টক্সিন গুলো আছে সেই টক্সিন গুলো আমাদের বেরোবে না। আর টক্সিন কিন্তু যতটা আমাদের বডি থেকে আউট হয়ে যাবে, তত আমাদের ওয়েট লসের ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ করবে। এছাড়া জল বেশি খেলে কনস্টিপেশন থেকে দূরে থাকা যায়। কনস্টিপেশন থেকে দূরে থাকতে গেলে দূরে থাকতে হলে জলটা বেশি যখন খাবেন, কনস্টিপেশন থেকে যেমন বাঁচবেন, সাথে সাথে আপনার ওয়েট লসটাও হবে। আবার জল বেশি খেলে পরে, জলটা যদি ঠিকঠাক মাপ মতন আপনি এভরিডে খান, গ্যাস অম্বলের প্রবলেমটা থেকেও আপনি দূরে থাকতে পারবেন। খাবার আগে, যখন আপনি লাঞ্চ বা ডিনার করবেন, তার আগে যদি 1 গ্লাস জল খেয়ে তারপর খাবারটা খান, দেখবেন খাবার পরিমাণটা একটা লিমিটে থাকবে, ওভার ইটিং করে ফেলবেন না। তো ওভার ইটিং করে ফেলবেন না বলে সেই সময় কি হবে, আমাদের ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো জল আমাদের অনেকগুলো পারপাস সলভ করে। এবার একটা জিনিস, জল খেলেই কি শুধু আমাদের ওয়েট লস হচ্ছে, বা জল খেলেও বা না খেলেও আমরা মোটা হয়ে পড়ছি? কি কারণে? আমাদের বডিতে যে সেল থাকে না, সেল থেকে একটা ওয়াটার রিটেনশন হয়। সেই আচ্ছা। ওয়াটার রিটেনশনটা আমাদের বডিতে ওয়াটার ফ্লুইডটা ভরিয়ে দিয়ে একটা প্লাফিনেস নিয়ে আসে, সেই ওয়েটটাকে আমাদের গেইন করে। এবার সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিসের জন্য হয়? যদি সোডিয়াম সমৃদ্ধ আমরা খুব খাবার খাই। সোডিয়াম যদি আমাদের মানে ডায়েটে বেশি পড়ে যায়, তখন আমাদের কিন্তু সেল থেকে একটা ওয়াটার বেরোতে স্টার্ট। সেই ওয়াটারটা আমাদের বডিকে একটা প্লাফিনেস, একটা মানে বডির, এটা বডি ওয়াটার নিয়ে আসে, এটা আমাদের জল খাওয়ার ওয়াটারটা না। এটা আমাদের বডির সেল যে নিজস্ব একটা ওয়াটার বার করছে, সেই ওয়াটারটা থাকে। এবার কি, এতে কি হচ্ছে, আমাদের বডি অলওয়েজ একটা প্লাফিনেস থাকছে, একটা ওয়েট গেইন দেখাচ্ছে। তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? সোডিয়াম সমৃদ্ধ খাবার একদম খেতে না, পটাশিয়াম খাবারটা খান। আর প্রসেসড ফুড একদম খেতে না। আর একদম চিনি জাতীয় কোনো খাবার খাবেন না। তাহলে কি হবে, এই প্রসেস ফুডে আমাদের সবচেয়ে সোডিয়ামটা থাকে। তা আমাদের বডিতে যদি সোডিয়ামটা বেড়ে যায় লেভেলটা, তখন কিন্তু আমাদের সেলের বাইরে সেই ওয়াটারটা খুব ভালোভাবে ফিল হতে থাকে, আর সেইটার থেকে আমাদের ওয়াটার রিটেনশনটা হয়। তখন মনে হয় যে জল ভরে গেছে বডিতে, এবার আমরা জল কম খাই, জল কম হুম। খেয়ে আমরা রোগা হব। কিন্তু না, সেই সময় জলটা কিন্তু আমাদের যেরকম খাওয়ার সেরকমই খেতে হবে, কারণ অনেক সময় ওই জলটাও কিন্তু সেই টক্সিনটাকে বের করে দিতে আমাদের হেল্প। ফিট থাকতে গেলে জল কম বা বেশি নয়, ঠিক পরিমাণে জলটা খান, এবং অবশ্যই ডায়েটিশিয়ানের কথা মেনে সেই জলের পরিমাণটা যেন আপনাদের ডায়েটে ঠিক থাকে। ভীষণ জরুরি এটা। একটু আগেই আমরা আলোচনা করলাম ঘুম নিয়ে। ঘুম কতটা জরুরি ফিট থাকতে, সেটা নিয়ে আপনি অলরেডি বললেন আমাদের যে মেন্টাল স্ট্রেস ছাড়া 7 থেকে 8 ঘন্টা ঘুম হুম। ভীষণভাবে জরুরি। কিন্তু সত্যি কথা তাই কি হয়? হয় না তো। কিন্তু হুম। অথচ ফিট থাকতে গেলে ভীষণভাবে ঘুমটা জরুরি। আপনারা কতটা আপনাদের পেশেন্টদের এই ব্যাপারে মোটিভেট করতে পারেন? হ্যাঁ, মোটিভেট করতে পারে। অ্যাটলিস্ট আমাদের একটা, সবার আগে আমরা বলি যে ঠিক রাত্রেবেলা 11টার সময় থেকে মোবাইলটাকে অফ করে দিতে। হুম, কারণ মোবাইলটার যে একটা রেডিয়েশন বেরোয়, সেই রেডিয়েশনটা আমাদের মেলাটোনিন হরমোনটাকে নষ্ট করে দেয়। সেই সময় কি হয়, আমাদের 11টা থেকে একটা একটা হ্যাপি হরমোন রিলিজ হয়। ওই টাইমটায় যদি আমরা মোবাইল দেখি, আমাদের ওই মেলাটোনিন হরমোনটা রিলিজ হতে পারে না, আর আমাদের ঘুম আসতে চায় না। তো সবার আগে বলবো যে স্ক্রিন টাইমিংটা কমান। ঠিক 11টার আগে টোটালি মোবাইলটাকে অফ করে দিয়ে, আপনার ঘুম আসছে না, শুয়ে পড়ুন। কিন্তু চোখের সামনে যেন ওই রেডিয়েশনটা না থাকে। ওই রেডিয়েশনটা প্রচন্ড ভাবে আমাদেরকে কিন্তু ঘুম না আসতে সাহায্য করে। আর যত আপনি ওই রেডিয়েশনটা আপনার চোখের সামনে থাকবে, সেটা টিভি হোক বা মোবাইল হোক, দুটোর ক্ষেত্রেই আমি বলবো, যত চোখের সামনে থাকবে আপনার ঘুম আসবে না। টোটাল বন্ধ করে আপনি শুয়ে থাকুন, ঠিক ঘুম চলে আসবে। অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স ঘুমান। একটু এটা আর্লি, ভীষণ। হ্যাঁ,
হ্যাঁ, এটা একটু আর্লি তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করুন, যাতে আমরা আপনার মর্নিং এ যদি অফিস থাকে বা কোনো সকালে কোনো বাচ্চাদের স্কুল থাকে, সকালে তাড়াতাড়ি ওঠার ব্যাপার থাকে, তো সেই টাইমটা ম্যানেজ করে আপনাকে তাড়াতাড়ি শুতে হবে। কিন্তু হ্যাঁ, সবার ক্ষেত্রে পসিবল হয় না, কিন্তু হ্যাঁ, সেটাকে মেনটেন করাটা আমাদের জরুরি। জরুরি। কারণ ফিট যদি আমরা থাকতে চাই, সেটা রোগা হোক বা মোটা, মোটাও। ফিট থাকাটা জরুরি। তাই ঘুম, মেন্টাল স্ট্রেস ছাড়া একটা ঘুম ভীষণভাবে জরুরি। আহ বয়স কমে গেলে তো স্বাভাবিকভাবে ফিটনেস কমে যায়। হুম। বাড়িতে অনেকেরই সিনিয়র সিটিজেনরা রয়েছেন, তারা অনেক সময় ব্যায়াম বা কোনো রকম অ্যাক্টিভিটিতে জড়াতে চান না নিজেকে। তাদের কিভাবে ফিট রাখা যায়? বয়স্কদের ক্ষেত্রে তো হাই অ্যাক্টিভিটি, হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি কখনোই দেওয়া হবে যাবে না। না। কিন্তু কখনো বলবো না যে সে মানে কোনো কিছু করবে না, এক্সারসাইজ করবে না। ঠিক। তাদের ক্ষেত্রেও দরকার এক্সারসাইজটা। এবার সে কিভাবে করতে পারছে দেখতে হবে, তার কি এজ দেখতে হবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলবো একটু এভরিডে মর্নিং ওয়াক করুক, হাঁটাচলার মধ্যে থাকুক, আচ্ছা। একটু সিট আপ, পুশ আপ, একটু ঘরের মধ্যেই হাঁটাচলা, একটু হালকা জিনিস ওঠানামা করানো, একটু নিজের বডিটাকে অলওয়েজ মুভমেন্টের মধ্যে রাখা, একদম মুভমেন্টে পুরো রাখা। বসে না থাকা। মানে যতটা কষ্ট না করে, মানে কোন রকমের হেভি ওয়ার্কআউটের সাথে না গিয়ে যদি নিজের শরীরটাকে এভরিডে চালানো যায়, একটু ক্যালোরি বার্নটা করা যায়, তাহলে বয়স্ক লোকেরাও কিন্তু ভালো থাকবে, সুস্থ ভালো থাকবে। থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, এবং তাদের সুস্থ থাকাটা ভীষণ জরুরি ভীষণ আসলে। জরুরি। একদম। আর আমার শেষ প্রশ্ন, কারণ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে জিম যাওয়াটা কি মাস্ট ফিট থাকতে গেলে? একদমই না, জিমে গিয়েই যে ফিট থাকতে হবে এটা কোনো জায়গায় নেই। আমরা জিম না করেও আমাদের নিজের ঘরের বিভিন্ন রকমের যোগা, বিভিন্ন হুম। রকমের ওয়ার্ম আপ, বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেও আমরা ফিট থাকতে পারি। এবার অনেক সময় আমাদের ঘরের সিচুয়েশন সেরকম থাকে না, আমরা সেভাবে হয়তো করে উঠতে পারি না বাড়িতে। তো এভরিডে আপনি মর্নিং হোক বা ইভিনিং টাইমে হোক, আপনি ওয়াকে যান। একটা কোনো ফ্রেশ ওয়াক এয়ারে গিয়ে আপনি অ্যাটলিস্ট 1 আওয়ার একটা ওয়াক করে আসুন, বা 30 মিনিট একটা ওয়াক করে আসুন, বা একটা কোনো ক্লাবের সাথে আপনি যুক্ত হয়ে সেখানে আপনি কোনো জুম্বা, মানে কোনো রকমের কার্ডিওর সাথে করুন, জুম্বা করতে পারেন। কোনো রকমের ডান্সের সাথে যুক্ত হয়ে নিজের বডিটাকে এক্সারসাইজের মধ্যে রাখতে পারেন। এছাড়া বাড়িতে আপনি যদি থাকেন, তাহলে আপনি সিট আপ, পুশ আপ, স্কোয়াট এগুলো করেও আপনি ফিট থাকতে পারেন। এমন না যে বুঝতে এভরিডে পেরেছি। জিমে গিয়েই আপনাকে ওয়ার্কআউট করতে হবে, সেটা কোনো কথা না। তার জন্য, ফিট থাকার জন্য সদিচ্ছাটা সবার আগে জরুরি, যে সবার আমাকে আগে ফিট জরুরি থাকতে হবে। ফিট থাকতে হবে। তারপরে ডায়েট, তারপরে ব্যায়াম, যোগ ব্যায়াম, সবকিছু। একদম। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সপ্তাহ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি শনিবার ঠিক বিকেল 6টায়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজ তুলে ধরলেন মঞ্জুরি। ধন্যবাদ। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।